হাই, আসসালামু আলাইকুম সকলকে। আমি জিশান আরিফ মুর্শিদাবাদ থেকে অ্যান্ড এ গ্রেট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিল হেলথ কেয়ার। সো আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড দিই বিভিন্ন রোগ নিয়ে, সেই রোগের পিছনের কারণগুলো নিয়ে, সেই রোগের কি কি লক্ষণগুলো থাকে সেই সব নিয়ে, এবং কি কি ঔষধের দ্বারা, অ্যালোপ্যাথিক ঔষধের দ্বারা আমরা সেই সব রোগ থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারি সেই সব বিষয়ে। সো আপনার যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে সেট করে নেবেন। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে রোগটি নিয়ে আলোচনা করব, সেটি কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য, যেটিকে আমরা মেডিকেল টার্মসে কনস্টিপেশন নামে চিনি। তো আসুন আমরা প্রথমে জেনে নিই যে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যর পিছনের কারণগুলো কি 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 কারণ থেকে আমাদের এই রোগগুলো সাধারণত হয়ে থাকে। তো আমাদের প্রথম যে কারণটি আছে সেটি হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ পানি ও খনিজের অভাব আমাদের শরীরে। তো সাধারণত কি হয়, আমাদের শরীরে যখন পানি ও খনিজের অভাব হয় তখন আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। তারপর ফাইবারের কমতি, অর্থাৎ আপনার শরীরে যদি আপনার হিউম্যান বডিতে যদি ফাইবারের কমতি থাকে, অর্থাৎ ফাইবার নামে একটা উপাদান আমাদের শরীরে থাকে, সেই উপাদানের যদি কমতি থাকে সেই কারণ থেকে হয়ে থাকে। সেই জন্য আপনাদেরকে চেষ্টা করতে হয় ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার, যার মধ্যে আপেল, ছোলা, তারপর বিভিন্ন ফলের বীজ যেগুলো খাওয়ার উপযুক্ত, সেই সবে আপনারা প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে যাবেন। তারপর ধরুন যারা একটু অলস প্রকৃতির হয়, অর্থাৎ কাজ কাম একটু কম করে, আবার হাঁটাচলা কম করে, একটু এক্সারসাইজ কম করে, তাদের এই রোগ হতে পারে। ট্রাভেলিং অর্থাৎ ভ্রমণের সময় আপনারা হয়তো এক জায়গা থেকে, একটি প্লেস থেকে আরেকটি প্লেসে গেলেন, এবার এই প্লেসের ওয়েদারের সঙ্গে ওই প্লেসের ওয়েদার সম্পূর্ণ ডিফারেন্ট, হ্যাঁ, সেই কারণ থেকেও আপনাদের ওয়েদারের তারতম্যের কারণে আপনাদের এই কনস্টিপেশন রোগটি হতে পারে। ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ যারা প্রেগনেন্ট মহিলা যারা থাকেন তাদের এই রোগটি সচরাচর দেখা যায়, তাদের ক্ষেত্রে এই রোগটি অতি সাধারণ, তো তাদেরও হতে পারে। প্রেগনেন্ট মহিলা অর্থাৎ প্রেগনেন্সির টাইমে মহিলাদের মধ্যে অনেক হরমোনাল চেঞ্জেস দেখা যায়, তো সেই হরমোনাল চেঞ্জেসের কারণে আপনার কনস্টিপেশন হতে পারে। তাছাড়া মুখ্য যে কারণটি আছে সেটি হচ্ছে যে আপনারা অনেক টাইমে কি করেন, অন্যান্য রোগের জন্য ওষুধ নিচ্ছেন, সেই ওষুধের সাইড ইফেক্টের ফলে আপনার এই কনস্টিপেশন রোগটি হতে পারে। তো আসুন এবার আমরা জেনে নিই যে এই রোগের সিমটমস গুলো, অর্থাৎ এই রোগের লক্ষণগুলো কি 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 লক্ষণ পেলে আপনারা বুঝবেন যে আপনারা এই রোগে ভুগছেন কিনা। তো এই রোগে সচরাচর প্রথমেই যে লক্ষণটি আপনাদেরকে বলি সেটি হচ্ছে সপ্তাহে 3 বার অথবা তিনবার থেকে কম, অর্থাৎ 2 বার কিংবা 1 বার সপ্তাহে, এরকম যদি আপনাদের মলত্যাগের নিয়ম হয়ে থাকে যে সপ্তাহে 3 বার কিংবা 3 বার কম মলত্যাগ হয়, তবে জানবেন যে আপনি কনস্টিপেশনের পেশেন্ট। জিভের কালার কনস্টিপেশনে সাদা বা ফ্যাকাশে হয়ে যায়, এবং তাতে যেহেতু ডিহাইড্রেশনের ফলে যদি কনস্টিপেশন হয় তবে জিভে আপনার অনেকটা শুষ্কতা ভাব থাকে। মল শক্ত হয়ে যায়, অনেক টাইমে কালচে বর্ণেরও হয়ে যায়, এবং যেটি পাস করতে গেলে আপনাদের অনেক প্রেসার ক্রিয়েট করতে হয়। তাছাড়া অনেক টাইম অনেক পেশেন্টের দেখা যায় মল গুটি গুটি আকারে, অর্থাৎ দানা দানা আকারের, বীজের আকারে আপনার মল ত্যাগ হয়। তো এই সব লক্ষণগুলো যদি আপনারা পেয়ে থাকেন তবে আপনারা জানবেন যে আপনি কনস্টিপেশনের পেশেন্ট। তাহলে আসুন এবার আপনারা জেনে নিন যে কি কি ওষুধের মাধ্যমে, কি কি অ্যালোপ্যাথিক ওষুধ নিলে আপনারা এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি লাভ করতে পারেন। তো আপনারা লোকাল মেডিসিন শপে একটি সিরাপ পেয়ে যাবেন, লুজ অথবা ডিউফিল্যাক, যার মধ্যে আপনারা কম্পোজিশন পাবেন ল্যাকটোজ সলিউশন। এই সিরাপটি আপনারা দিনে 2 বার, অ্যাডাল্টের ক্ষেত্রে 2 বার 10 ml করে নিতে পারেন, এবং চাইল্ডের ক্ষেত্রে অর্থাৎ 1 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 3 ml থেকে 5 ml পর্যন্ত দিনে 2 বার নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন ল্যাকটোজ সলিউশনের এই সিরাপগুলো, অর্থাৎ লুজ সিরাপ এবং ডিউফিল্যাক সিরাপ, এগুলো আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে ইউজ করবেন না, কিন্তু আপনারা প্রেগনেন্সিতে ইউজ করতে পারেন, অর্থাৎ যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সাইড ইফেক্ট, অর্থাৎ কোনো রকম কোনো ক্ষতি করে না। তাছাড়া আপনারা বিফিল্যাক একটা ক্যাপসুল পাওয়া যায়, যেটি আপনারা দিনে 2 বার নিতে পারেন অ্যাডাল্টের ক্ষেত্রে খাবার পরে। এটি আপনার ইন্টেস্টাইন, অর্থাৎ পেটের যে আমাদের ছোট নাড়ি এবং বড় নাড়িগুলো আছে সেইগুলোর ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আর যদি আপনার কোষ্ঠবদ্ধতা খুব বেশি হয়, অর্থাৎ যদি রোগটি আপনার অতি বেশি মাত্রায় হয়, তবে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন স্মুথ সিরাপ। তো এটিও আপনারা অ্যাডাল্টের ক্ষেত্রে একই রকম দিনে 2 বার 10 ml করে নিতে পারেন, এবং চাইল্ডের ক্ষেত্রে অর্থাৎ 1.5 বছর থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দিনে বিডি অর্থাৎ 2 বার নিতে পারেন 3 ml থেকে 5 ml করে। আর হ্যাঁ, মনে রাখবেন প্রেগনেন্সিতে আপনারা রুজ সিরাপটা ইউজ করতে পারেন অথবা ডিউফিল্যাকটা ইউজ করতে পারেন, কিন্তু এই যে স্মুথ যে সিরাপটি আছে সেটি আপনারা প্রেগনেন্সিতে ইউজ করবেন না।
যদিও অনেক ডাক্তার স্মুথ সিরাপটি আপনার প্রেগনেন্সিতে প্রেসক্রাইব করে, কিন্তু আমি যেটা মনে করি যে প্রেগনেন্সিতে এই সিরাপটি না দেওয়াটাই বেটার। আসুন এবার আমরা জেনে নিই যে ঘরোয়া কি কি পদ্ধতি অবলম্বন করে এই রোগের বিরুদ্ধে আমরা লড়তে পারি, অর্থাৎ এই রোগ থেকে আমরা দ্রুত মুক্তি লাভ করতে পারি। তো আপনি যদি কোনো রকম নেশায় অ্যাডিক্টেড হয়ে থাকেন, সেটা নিকোটিন হোক অর্থাৎ স্মোকিং হোক অথবা অ্যালকোহল যেমন মদ, তো সেই সব নেশা অর্থাৎ মাদক দ্রব্যগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে বেশি বেশি মাত্রায় ফাইবার যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। যেমন আমি ভিডিওর প্রথমের দিকেই বলেছি যে আপেল, তারপর বিভিন্ন ফলের বীজ যেগুলো খাবার উপযুক্ত, এবং তার সঙ্গে আছে ছোলা ভেজানো, এগুলোতে শশা, তারপর যে ব্রঙ্কলি, এখন শীতের মরশুমে আপনারা ফুলকপি খুব সহজেই পেয়ে যাবেন। এগুলোতে আপনার অনেক হাই লেভেলের ফাইবার থাকে, যেগুলো খেলে আপনারা কোষ্ঠকাঠিন্য রোগের ক্ষেত্রে অনেক স্বস্তি লাভ করবেন। তাছাড়া দিনে যতটা সম্ভব বেশি বেশি পানি পান করার চেষ্টা করবেন। বেশি বেশি পানি পান করলে আপনার শরীরটা ডিহাইড্রেট হবে না, এবং সেক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রেও আপনারা অনেক লাভ পাবেন। এবং চেষ্টা করবেন যে প্রত্যেকদিন একটা রুটিন ওয়াইজ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে আপনি মল পরিত্যাগ করার রুটিন তৈরি করবেন, গড়ে তুলবেন সেটা নিজেই। সেটা সকালে হোক বা রাত্রে, অথবা দিনে 2 বার হলে খুব ভালো হয়। ফলে প্রথম 2-3 দিন আপনার হয়তো সমস্যা হতে পারে, 2-3 দিন হয়তো আপনার মল পরিত্যাগ করার কোনো সিগন্যাল আপনার বডিতে নেই, কিন্তু তবু আপনি টয়লেটে গিয়ে বসলেন কিন্তু আপনার পায়খানা হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা তবুও এই নিয়মটি গড়ে তোলার চেষ্টা করবেন, কারণ এটি ধীরে 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 যখন অভ্যাসে পরিণত হবে তখন ঠিকই আপনারা এতে থেকে রিলিফ পেয়ে যাবেন এবং কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে এটা খুবই উপকারী হবে। এবার আসুন আমরা জেনে নিই, যদি মলের সঙ্গে রক্ত দেখা যায় তবে কি করণীয় বা কি করতে হবে, বা কি কি ওষুধ নিলে আপনারা সেটি থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারেন। তো মলের সঙ্গে রক্ত পড়া, অর্থাৎ যেটিকে আমরা মেডিকেল টার্মসে মেলিনা রোগ নামে চিনি, এটি সাধারণত কোনো রোগ নয়, এটি অ্যাকচুয়ালি রোগের সিমটমস, অর্থাৎ এটি নিজে কোনো রোগ নয়, কিন্তু আপনার ভেতরে হয়তো অনেক রোগ আছে, ভেতরে অন্য কোনো রোগ আছে, ভিন্ন কোনো রোগ আছে, সেই কারণে আপনার মলের সঙ্গে অর্থাৎ আপনার স্টুলসের সঙ্গে সেই রক্ত দেখা দিতে পারে। তো আসুন এই ভেতরের আপনার কি কি লক্ষণ পেলে আপনারা বুঝবেন যে আপনার ভেতরে রোগ আছে, সেই ক্ষেত্রে আপনার মলের দ্বারা রক্ত নির্গত হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের শরীরের লক্ষণগুলোর মধ্যে দেখবেন যে প্রথমে আপনাদের বিপি অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাবে, কিন্তু পালস রেট অর্থাৎ যে মিনিটে আমাদের হৃদয় স্পন্দন আছে, যেটি অ্যাডাল্টের ক্ষেত্রে 72 থেকে 80 বার হওয়ার কথা, সেটি অনেক মাত্রায় অনেক টাইমে বেড়ে যায়, এবং শরীরের রং আপনার ফ্যাকসা হয়ে যেতে পারে। তাছাড়া শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে এবং পেট ফাঁপা অথবা পেটে ব্যথা এইগুলো হতে পারে। তো এই সব লক্ষণগুলো থাকতে পারে আপনার মলের সঙ্গে রক্ত নির্গত হওয়ার ক্ষেত্রে। তো আসুন আমরা এবার জেনে নিই যে মলের সঙ্গে রক্ত নির্গত কি কি কারণে হয়। তো প্রথমত যে কারণটিতে হয় সেটি হচ্ছে পেপটিক আলসার, অর্থাৎ আপনার পেটে যদি আলসার থাকে সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস, অর্থাৎ আপনার ব্লাডের যে ভেইনগুলো আছে, শিরা উপশিরাগুলো আছে, সেগুলো যদি অ্যাবনর্মাল কাজ করে তবে সেক্ষেত্রে হতে পারে। আপনার ইসোফেগাসে কোনো রকম ক্ষত হলে, ইসোফেগাস অর্থাৎ যে আমাদের খাদ্যবাহী নালী যেটা আছে, সেই নালীতে যদি কোনো রকম ক্ষত হয়, সাধারণত এগুলি অত্যাধিক বমির ক্ষেত্রে, অত্যাধিক তীব্র বমির ক্ষেত্রে এই সব ক্ষতগুলো আমাদের এই ইসোফেগাসে হয়ে যায়, সেক্ষেত্রেও আপনাদের মলের সঙ্গে রক্ত আসতে পারে। আমাদের পেটে অত্যাধিক মাত্রায় কৃমির বসবাস থাকলে আমাদের স্টুলসের সঙ্গে রক্তপাত হতে পারে। এবং সবচেয়ে মুখ্য বিষয় যেটি, সেটি হচ্ছে ইন্টেস্টাইন ক্যান্সার, অর্থাৎ আপনার যে নাড়ি ভুঁড়িগুলো আছে, যে আপনার ছোট নাড়ি এবং বড় নাড়িগুলো আছে, সেগুলোতে যদি ক্যান্সার জীবাণু আক্রান্ত করে তবে আপনার সেক্ষেত্রে স্টুলসের সঙ্গে রক্তপাত হতে পারে। আসুন এবার আমরা জেনে নিই যে এই স্টুলসের সঙ্গে রক্তপাতের ট্রিটমেন্ট, অর্থাৎ কি কি পদ্ধতিতে আপনারা কি কি ওষুধ নিলে সেই রোগ থেকে অতি দ্রুত মুক্তি লাভ করতে পারেন। তো যদি আপনার মলের সঙ্গে রক্তপাতটা পেপটিক আলসারের কারণে হয়, সেটি ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করবেন। ডাক্তারবাবুরা অবশ্যই বুঝতে পারবেন যে কি কারণ থেকে হচ্ছে, আপনাকে কিছু কোশ্চেন করবে, সেই প্রশ্নের উত্তর নিবে, আপনাকে অবজার্ভ করবে, তা থেকে তারা বুঝতে পারে যে আপনার সেটি পেপটিক আলসারের কারণে হচ্ছে কিনা। তো যদি পেপটিক আলসারের কারণে হয় তবে সেটি সাধারণত এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার কারণে হয়, এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটিত রোগ। তো সেক্ষেত্রে আপনার ট্যাবলেট ফর্মে নিলে অ্যাসিলক 150 নিতে পারেন। অ্যাসিলক 150 mg-র ট্যাবলেটটি আপনারা দিনে 2 বার নিতে পারেন বিডি খাবার আগে। এবং যদি ইনজেকশন ফর্মে নেন, এই রানিটিটাইন অর্থাৎ অ্যাসিলকেরই একটা ইনজেকশন পাওয়া যায়, সেটি যদি আপনারা নেন তবে সেটি 50 mg বিডি অর্থাৎ দিনে 2 বার 50 mg করে দিনে 2 বার নিতে পারেন। সেটি ইন্ট্রাভেনাস অথবা ইন্ট্রামাসকুলার যে কোনো পদ্ধতিতে নিতে পারেন।
এছাড়া দ্বিতীয় যে ওষুধটি আপনারা নেবেন সেটি হচ্ছে প্যান 40, যেটির কম্পোজিশন আছে প্যান্টোপ্রাজোল, যেটি আপনার ট্যাবলেট ফর্মে নিলে বিডি অর্থাৎ দিনে 2 বার নেবেন, এবং যদি ইনজেকশন ফর্মে নেন তবে ইন্ট্রাভেনাস অর্থাৎ আমাদের ভেনের মাধ্যমে যে ইনজেকশনগুলো হয়, শিরার মাধ্যমে, রক্তবাহী নালীর মাধ্যমে যে ইনজেকশনগুলো হয় সেই পদ্ধতি নেবেন 40 mg করে দিনে 2 বার। তাছাড়া একটা অ্যান্টাসিড সিরাপ ইউজ করতে পারেন, যেটি ডাইজিন নামে আপনাদের লোকাল মার্কেটে পেয়ে যাবেন, যেটি 5 ml করে দিনে 2 বার অর্থাৎ বিডি নিতে পারেন। যেহেতু পেপটিক আলসারে আমাদের যে স্টোমাচ আছে সেই স্টোমাচের ভেতরের আবরণে আপনার অনেক ক্ষত সৃষ্টি হয়, সেহেতু সেই ক্ষতর ওপর দিয়ে একটি ভালো লেয়ার তৈরি করার জন্য আপনারা আর একটি ওষুধ নিতে পারেন, যেটি বিস্মজয় নামে মার্কেটে অ্যাভেলেবল আছে। তো যেটি আপনারা 240 mg করে বিডি অর্থাৎ দিনে 2 বার নিতে পারেন। এবার যদি ধরুন যে আপনার সেই রোগটি ডাক্তারবাবু মনে করলো যে পেপটিক আলসারের কারণে নয়, সেটি হয়েছে ইন্টেস্টাইন কোনো প্রবলেমে, ইন্টেস্টাইনের কোনো অর্থাৎ আমাদের নাড়ি ভুঁড়ি যে প্রবলেমগুলো হয়, নাড়ি ভুঁড়ির মধ্যে অনেক টাইমে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, অনেক টাইমে ক্ষত হয়, সেই সব কারণে যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা যে ওষুধগুলো নেবেন সেই ওষুধগুলোর মধ্যে প্রথমে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে ক্ল্যারিনোভা 500, যেটির কম্পোজিশন আছে ক্ল্যারিথ্রোমাইসিন 500 mg, যেটি আপনারা বিডি অর্থাৎ দিনে 2 বার নেবেন। সঙ্গে একটা অ্যান্টাসিড ট্যাবলেট প্যান 40 দিনে 2 বার খাবার আগে নেবেন। আর তার সঙ্গে যদি আপনার পেটে অনেক ব্যথা অনুভব করেন তবে সেক্ষেত্রে আপনারা কলিমেক্স নামে একটি ট্যাবলেট পাওয়া যায়, সেটি আপনারা লোকাল মার্কেট শপে কলিমেক্স নামে পেয়ে যাবেন। তো সেটি আপনারা দিনে 2 বার নিতে পারেন। আর ব্যথার তীব্রতা যদি খুব বেশি হয় তবে সেক্ষেত্রে আপনারা দিনে টিডিএস অর্থাৎ দিনে 3 বার নিতে পারেন। তো এই ঔষধগুলো এই রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত উপকার, এবং আমি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই ওষুধগুলো আমি অনেক পেশেন্টকে চালিয়েছি, তারা অনেক রিলিফ পেয়েছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব যে এই ওষুধগুলো নেওয়ার। তো তারপরেও আরো একবার বলে দিই যে ভালো কোনো ডাক্তার ছাড়া নিজে নিজে কোনো রকম ঔষধ নিজে নিবেন না, অথবা কোনো রকম ঔষধ কাউকে নেওয়ার জন্য সাজেস্ট করবেন না। তো এই ছিল আজকের রোগ কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠবদ্ধতা নিয়ে আলোচনা। তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা কোষ্ঠকাঠিন্য রোগ সম্পর্কে ভালো একটি জ্ঞান অর্জন করলেন। সো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি, এবং আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকেও ভালো রাখে এবং সুস্থ রাখে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রোগ নিয়ে, ইনশাআল্লাহ।